এদিকে যে কোনো মুহূর্তে দল বলে দেশে ঢুকবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে বসে ভয়ানক প্ল্যানে মেতেছে দলটি, এমনকি নির্বাচনের আগে দেশে ঢোকার প্রস্তুতি গ্রহণ করতে যাচ্ছে তারা। এবার ফাঁস হয়েছে গোপন বৈঠকের ভিডিও ফুটেজ। নির্বাচনের আগেই সুখবর দিলেন শেখ হাসিনা। শেষ মুহূর্তে একই খেলা দেখালো শেখ হাসিনা রক্ষানায় ডক্টর ইউনূসের। এদিকে নির্বাচনের আগেই পালাতে শুরু করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এর মধ্যে গতকাল সন্ধ্যায় লাল পাসপোর্ট জমা দিয়েছে সকলেই। মেয়াদ শেষ হওয়ার আগেই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিজেদের কূটনৈতিক বা লাল পাসপোর্ট জমা দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের এক ঝাঁক শীর্ষ নীতি নির্ধারক, অর্থ, স্বরাষ্ট্র ও জ্বালানি সহ গুরুত্বপূর্ণ 6 মন্ত্রণালয় উপদেষ্টারা এরই মধ্যে তাদের বিশেষ পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের আবেদন জানিয়েছেন। ক্ষমতা হস্তান্তরের পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে আইনি জটিলতা এড়াতেই এই ব্যতিক্রমী ও দূরদর্শী পদক্ষেপ নিয়েছেন তারা। এদিকে ইউনূসের উপদেষ্টারা আতঙ্কিত কেন, এভাবে লুকিয়ে বিদায় নিতে চান কেন, অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। বিচারপতি কেন আসিফ নজরুল চাইলে রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে প্রাণটা হাতে করে বসে থাকবেন 12ই ফেব্রুয়ারির নির্বাচনের সময় থেকে, যে কখন তাকে পদত্যাগ করে নিরাপদে দেশের বাইরে একটা জীবন কাটানোর জন্য সুযোগ করে দেবে এই সরকার বা এই সরকারের সব শক্তিশালী পক্ষগুলো, সেখানে তার কি সাধ্য? তিনি তাকেই অনুমোদন দেবেন যার কথা আসিফ নজরুল আর ডক্টর ইউনূস বলে দেবেন। এদিকে সেনাবাহিনীর গোপন ভিডিও বিএনপির হাতে, বিপদের মুখে দাঁড়িয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোটের ঘোষিত তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে হাইকোর্টে। গণভোট এবং অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন সংবিধানেও নাই, আরপিওতেও নাই। একমাত্র নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত সংসদ নির্বাচন পরিচালনা করতে পারে না অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার। এদিকে ইউনূসের উপদেষ্টারা আতঙ্কিত কেন, এভাবে লুকিয়ে বিদায় নিতে চান কেন, অবশেষে বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। ব্যতিক্রম নাহিদ ইসলাম, কেন ব্যতিক্রম তা নিয়েই এই প্রতিবেদন। তার আগে কিছু কথা, আমাদের দায়িত্ব অনেক। ন্যায়ভিত্তিক একটা সমাজ গড়ে তোলার জন্য একসঙ্গে অনেকগুলো কাজ আমাদের হাত দিয়ে হবে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনকে দমন করতে যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল, এর মধ্যে হত্যা মামলা ছাড়া বাকি সকল মামলা প্রত্যাহার করা হয়েছে। এইসব মামলায় গ্রেপ্তারকৃত সকলে মুক্তি পেয়েছে। এই কথা তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনূসের। ক্ষমতায় আসীন হওয়ার পর তিনি তার প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এইসব কথা বলেছিলেন। তিনি নিজ মুখে স্বীকার করেছেন দায়িত্বের কথা আর ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার অঙ্গীকার। ন্যায়ভিত্তিক সমাজ বলতে কি বোঝায়? চড়া দাগে বলতে গেলে যে সমাজ এবং যে সমাজের নীতি নির্ধারকেরা প্রতিটি ক্ষেত্রে নীতি নৈতিকতাকে গুরুত্ব দেবেন। কিন্তু গত 1.5 বছরের তদারকি সরকার গৃহীত প্রতিটি পদক্ষেপ কি তার তিলমাত্র লক্ষণ দেখা গিয়েছে। এক কথায় না, বাংলাদেশ সরকার যে কোনো নীতি নৈতিকতার ধার ধারবে না সেটা প্রথম থেকে বোঝা যায়নি। সময় যত গড়িয়েছে ততই সেটা প্রকট থেকে প্রকটতর হয়েছে। সরকার করে গিয়েছে একের পর এক অনৈতিক কাজ। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকার প্রধান এই কথা বলেছিলেন যে বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করেছে। সব উপদেষ্টা দ্রুততম সময়ের মধ্যে তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। ব্যতিক্রম নাহিদ ইসলাম, তিনি নির্বাচনের প্রার্থী হওয়ায় তিনি তার হলফনামায় সম্পদের তথ্য প্রকাশ করেছেন। অন্তর্বর্তী সরকারের যে বিদায় আসন্ন সেটা খুব স্পষ্ট হয়ে যাচ্ছে। তাই তাদের অনেকে লাল পাসপোর্ট জমা দিতে শুরু করেছেন, সরকারি বাংলো ছাড়তে শুরু করেছেন। শোনা যাচ্ছে অনেক উপদেষ্টা ইতিমধ্যে বিদেশে পাড়ি দিয়েছেন। গত 20 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত তারা বিশেষ পাসপোর্টের পরিবর্তে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন। যদিও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন কোনো উপদেষ্টা সাধারণ পাসপোর্ট দ্রুত পেতে প্রয়োজনীয় ভিসা নেওয়ার জন্য কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। অধ্যাপক ইউনূস সরকার বাংলাদেশের স্বচ্ছতা ও জবাবদিহি নতুন সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হবেন। বাস্তবে দেখা গেছে ঠিক উল্টোটা। আর যেটা বিস্ফোরক তা হলো উপদেষ্টাদের একজনও তাদের সম্পদের হিসেব প্রকাশ করেনি। বিবিসি বাংলা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগের টানা 1.5 দশকের শাসনামলে যেভাবে একের পর এক দুর্নীতি ও লুটপাটের ঘটনা ঘটতে দেখা গিয়েছে, সাধারণ মানুষের মনে এক ধরনের
প্রত্যাশা জন্ম হয়েছিল, সেই প্রত্যাশা হলো ইউনিট সরকার দেশের স্বচ্ছতা ও জবাবদিহির নতুন সংস্কৃতি গড়ে তুলতে সক্ষম হবে। কিন্তু একাধিক উপদেষ্টা ও তাদের পরিবারের সদস্য, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ ওঠে। বিবিসি তাদের প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এই নির্বাহী পরিচালক আখতারুজ্জামান বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যারা জবাবদিহির নতুন দৃষ্টান্ত স্থাপনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন, তাদের থেকে এই ধরনের অস্বচ্ছ কর্মকাণ্ড দেশবাসী মোটেই প্রত্যাশা করেনি। গত 17 মাসে উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে 3 জন স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, 1 জন প্রয়াত হয়েছেন। এদিকে সেনাবাহিনীর গোপন ভিডিও বিএনপির হাতে, বিপদের মুখে দাঁড়িয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওয়াকার কি চাইছেন? নির্বাচন হোক বাংলাদেশে। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, বাংলাদেশে যে নির্বাচন হচ্ছে সেটা কি ওয়াকার চাইছে? নির্বাচন হোক বাংলাদেশে। 2025 সালে ওয়াকার বলেছিলেন তার বাহিনী ব্যারাকে ফিরতে চায়। ব্যারাকে ফেরার কথা কখনো মে মাসে বলেছেন, আবার কখনো নভেম্বরে হয়েছে। 2025 সালে একাধিকবার এরকম কথা হয়েছে। আসলে সেনাপ্রধান নিজে চান সেনারা ব্যারাকে ফেরুক, কারণ ওয়াকার বোঝাতে চাইছে অন্তর্বর্তী সরকারকে আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করুন। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সঙ্গে একটি দ্বন্দ্ব দেখা গিয়েছে, সেটা কিন্তু স্পষ্ট। ওয়াকারের এই দ্বন্দ্ব কিন্তু এমনি না, তার একটা যুক্তি অবশ্যই আছে। এবার বলুন তো সেই যুক্তি কি? সেনাবাহিনীর বাইরে এবং ভিতরে যে ধরনের তদন্ত চলছে, উচ্চ পদস্থ থেকে শুরু করে একেবারে সাধারণ সেনার সদস্যদের মধ্যে একের পর এক তদন্ত চলছে। কখনো সামরিক আদালত, কখনো আবার বেসামরিক আদালতে মাঝে মাঝে হাজিরা দিতে হচ্ছে সেনা আধিকারিকদের। আবার কোনো কোনো সময় সেনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে। সেনা প্রধানের ভূমিকা নিয়েও কার্যত প্রশ্ন উঠে গিয়েছে। সেনার বৈষম্যমূলক আচরণ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছে। জামায়াতের প্রার্থী খলিলুরকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি, তাকে বাধা দেওয়া হয়েছে। সেনাবাহিনী রয়েছে নিজস্ব কিছু নিয়ম কানুন, কিন্তু কেন ঢুকতে দেওয়া হয়নি এই প্রশ্ন উঠছে। অন্যদিকে বিএনপি নেতা তারেক রহমানের ক্ষেত্রে একেবারেই উল্টো নিয়ম, তাকে ঢুকতে দেওয়া হয়েছে এবং তার জন্য নিরাপত্তাও শিথিল হয়েছে। সম্প্রতি সেনাবাহিনীর একটি গোপন ভিডিও বিএনপির কাছে চলে গিয়েছে, তার জন্য কি বিএনপির ক্ষেত্রে অন্য নিয়ম করা হচ্ছে? তারেক রহমানকে দেওয়া হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা, তারেকের পেছন পেছন সেনা সদস্যরা ছুটে বেড়াচ্ছেন, কোনো রকম কোনো বাধা দেওয়া হচ্ছে না। নিয়ম লঙ্ঘন করলে কোনো বড় পদক্ষেপ নেওয়া হয়নি। সেনাবাহিনীতে যাবার নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। এলাকায় পৌঁছাতে গেলে অনেক শর্ত লাগে, একটা ডেকোরাম থাকে, কার কাছে এসেছেন, কার কাছে যাচ্ছেন, কার রেফারেন্সে এসেছেন, সব কিছু লাগে। সব পরিচয় জানার পর তারপর তাকে ছেড়ে দেওয়া হয়। কেউ গার্মেন্টে প্রবেশ করতে পারবে না। একাধিক প্রশ্ন আছে ঠিকই, কিন্তু যে ঘটনা ঘটুক সেটা তো অনেক আগের। সেই ঘটনা হঠাৎ করে সেই ঘটনার রেকর্ডে কি করে বিএনপির হাতে চলে গেল? এই প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর অভ্যন্তরীণ রেকর্ড যদি বাইরে চলে যায় তাহলে সেটা একদমই ভালো না। সেনাবাহিনী বলছে ভোটারদের ভোট সুষ্ঠুভাবে হবে, অবাধ হবে। মুখে সেনাপ্রধান যা যা বলছে তা আদতে বাস্তবের সঙ্গে মিলবে কিনা সেটা এখন দেখার বিষয়। সেনাবাহিনী বিএনপির সাপোর্টে রয়েছে। তারেক রহমানের সঙ্গে যেভাবে সেনার সদস্যরা যাচ্ছেন, সেটা কি কোনো সেনা সদস্যের কাজ হতে পারে? এই প্রশ্ন উঠছে। কিন্তু শেখ হাসিনা কিন্তু ওয়াকারকে এমনি সেনাপ্রধান করেননি। আওয়ামী লীগের জন্য সেনাপ্রধান অতীতে অনেক কিছুই করেছিল, এখন দেখার কি হয়। বাংলাদেশে 12 ফেব্রুয়ারির নির্বাচনটা হয়ে গেলেও ইউনূস সরকার মানে ক্ষমতা হস্তান্তর করবেন কিনা, মানে যে দল জিতেছে সে দল চিহ্নিত করা যাবে কিনা ভোটের ফলাফলে, সরকারটা ঠিক কেমন ধরনের হবে, সংসদ সদস্যরা কিভাবে শপথ নেবেন, সেই সংসদ সদস্যরা কি সংসদ সদস্য মর্যাদা পাবেন নাকি সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিবেচিত হবেন, হেন নানা জটিল সমস্যার মধ্যে যে নির্বাচনে অংশ নিচ্ছে যে দলগুলো, সেগুলো যেমন তেমনি দেশি বিদেশি সব পক্ষের মধ্যেই এই সন্দেহ ভীষণভাবে দানা বেঁধে উঠেছে যে ইউনূস সরকার যাই হোক 12 ফেব্রুয়ারির পরপরই ক্ষমতা ছাড়বে না, তারা নিশ্চয়ই একটা কোনো আইনি উপায় বের করবে যাতে কিনা তাদের তখন ক্ষমতায় না থেকে, আরো একটা দীর্ঘ সময় ক্ষমতায় না থেকে কোনো উপায় থাকবে না। এবং এই সন্দেহের ফলে যে একটা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে সরকারকে, সেটা বোঝা যায় যে সরকারের যে প্রেস সচিব, প্রেস টিম ডক্টর ইউনূসের, তারা প্রায় প্রতিদিন
কোনো না কোনোভাবে ঘোষণা দিয়ে জানান দিচ্ছে যে সরকার দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে দেবে, মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। এবং প্রথমে উপ প্রেস সচিব আজাদ মজুমদার তিনি একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে সংবাদ শিরোনাম বলেন যে সরকার নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবে। তো দ্রুত দায়িত্ব হস্তান্তর করবে সরকার, এই বাক্য যিনি পত্রিকায় করবেন তিনি বিএনপি হন, জামাত হন, মানে নির্বাচনে অংশগ্রহণকারী দলের হন, কিংবা মানে আপনার আমার মতো সাধারণ জনতা হন, নিশ্চয়ই তারা চমকে উঠে বলবেন দ্রুত সময়টা কখন? মানে আমরা যদি 16-17 মাস ধরে ইউনূস সরকারের অধীনে থাকতে পারি, এই শাসন মেনে নিতে পারি, তাহলে অসুবিধা কি? আরো 6 মাস 9 মাস তো তারা থাকতেই পারেন সাংবিধানিক সংস্কার শেষ না হওয়া পর্যন্ত। যেমন আলী রিয়াজ বলেছেন যে আরো 180 দিন নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যরা সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে কাজ করবেন। কাজেই দ্রুত তো বটেই, নির্বাচনের পরে আরো 6 মাস 9 মাস থাকলে 9 মাসেরও একটা হিসাব আছে, যেখানে আলী রিয়াজ বলেছেন যে জুলাই সনদের যে সংস্কার প্রস্তাবগুলো সেগুলোর বিষয়ে যদি আবার সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্যরা রাজি না হতে পারেন, একমত হতে না পারেন, তাহলে 270 দিন পরে নাকি ওই সংস্কারগুলো স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের সংবিধানে ঢুকে যাবে। তো তাহলে তাতে প্রায় 9 মাসের একটা ব্যাপার। তো সেসব আবার যদি কার্যদিবস ধরি আরো বেশি মাসের ব্যাপার। তো সেসব হিসাব মিলিয়ে আমরা তো জানি দ্রুত সময়েই সরকারের ইরাদা ঠিক আছে, সরকার চায় দ্রুত সময়েই ক্ষমতা হস্তান্তর করতে, কিন্তু যদি নিয়ম কানুনগুলো তাদের সামনে একটা বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার কিছু করার থাকে না। তো বৃহস্পতিবার আবার প্রেস সচিব শফিকুল আলম তিনি সংবাদ সম্মেলনে আসেন এবং তিনি বলেন যে নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে। এবং তিনি মনে করেন মনে রাখতে হবে, এটা বলেন নাই সরকারের সিদ্ধান্ত, এটা বলেন নাই যে কোনো কারণ নাই এর পরে যাওয়ার। প্রেস সচিব বলেছেন তিনি মনে করেন এটা 17-18 ফেব্রুয়ারির পরে যাবে না। এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন সবচেয়ে দ্রুত সময়েই ক্ষমতা হস্তান্তর হবে। যদি দেখা যায় 3 দিনের মধ্যে এমন হয় যে সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, তারপর সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে ডাকা হচ্ছে যে আপনি আসেন শপথ নেন প্রধানমন্ত্রী হিসেবে, 3 দিনের মধ্যে এটা হয়ে যেতে পারে, 15-16 ফেব্রুয়ারিতে হতে পারে। আমার মনে হয় না এটা 17-18 ফেব্রুয়ারির পরে যাবে। মনে করে দেখেন এই সরকার নির্বাচনের তারিখের বিষয়টা কেমন করেছিল, মানে কত মাস ধরে আমরা শুনেছি যে 2 মাসের মধ্যে হবে, 3 মাসের মধ্যে হবে, 5 মাসের মধ্যে হবে, এরপরে আর কেন যাবে এটা তারা জানেন না, নিশ্চয়ই ওই সময়ের মধ্যে হয়ে যাবে। কিন্তু সরকার তখনই নির্বাচন দিয়েছে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন, যথেষ্ট চাপের শিকার হয়েছেন এবং তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে কিছুতেই 2025-এ নির্বাচনটা দেওয়া যাবে না, কারণ 2025-এর মধ্যে তার বন্দরগুলো হস্তান্তর শেষ হবে না, তার আরো অনেক অ্যাসাইনমেন্ট তার বিদেশি বন্ধুদের কাছ থেকে নিয়ে আসা বাকি থাকবে। সেই সব মিলিয়ে তিনি আসলে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা ধরে রাখতে চান এবং ঠিক সেটাই কথা দিয়েছেন, সেই মতোই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, হতেও পারে আর কি। তো প্রেস সচিবের এই বিবৃতিটা যদি লক্ষ্য করেন শব্দ চয়নগুলা, তিনি বলেছেন যে তারপর সংখ্যাগরিষ্ঠ দলের লিডারকে ডাকা হচ্ছে। কে ডাকবেন তার মানে এখনো কোনো ঠিক নাই। রাষ্ট্রপতি তো একটা পুতুল রাষ্ট্রপতি, যখন তখন যে সে বঙ্গভবনে ঢুকে যাচ্ছেন। মঙ্গলবার দিন বঙ্গভবনে ঢুকে জামায়াতের প্রতিনিধি দল, তারপর জামায়াতের প্রভাবশালী একজন নেতা গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি, যার সেনাবাহিনীর উপরেও ব্যাপক প্রভাব, তিনি গিয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করে এসেছেন। তাকে যা পরামর্শ দেওয়ার, তাকে যা বার্তা দেওয়ার তারা পরিষ্কার করে দিয়ে এসেছেন। রাষ্ট্রপতি অপেক্ষায় আছেন তাকে যে যা বলবেন তিনি স্বাক্ষর করবেন। জুলাই সনদ তো তিনি স্বাক্ষর করেছেন, তিনি করেছেন নাকি তার পক্ষে কেউ করেছে তা কিন্তু আমরা চোখে এখন পর্যন্ত দেখতে পাই নাই। ঠিক তেমনি রাষ্ট্রপতিকে সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে ডাকবেন কিনা সে বিষয়টা পরিষ্কার করা হলো না। কারণ মনে রাখবেন, ধরেন হাসনাত আব্দুল্লাহ, মবের রাজা হাসনাত আব্দুল্লাহ, যিনি কিনা বলেছিলেন রাষ্ট্রপতি যদি জুলাই সনদ স্বাক্ষর করেন তাহলে তাদের সবার গলার দড়ি দেওয়া উচিত, যিনি কিনা গত 2024-এর সেপ্টেম্বরে বঙ্গভবনের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন 48 ঘন্টার মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করিয়ে নামিয়ে এনে বঙ্গভবন থেকে বের করতে হবে, রাজপথে নামিয়ে আনতে হবে। সেই হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই সংসদ নির্বাচনে সংসদ সদস্য মনোনীত হতে যাচ্ছেন, কারণ সেই আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে গেছে। মোটামুটি এককভাবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে সেই আসন থেকে নির্বাচিত হয়ে আসছেন। তাহলে হাসনাত আব্দুল্লাহ কি কোনোভাবে সংবিধান মেনে কোন রকম শপথ চাইবেন, নাকি হাসনাত আব্দুল্লাহরা সেই গত আগস্ট থেকে যে কথা বলে আসছেন যে তারা চান যে শহীদ মিনারে দাঁড়িয়ে একটা ঘোষণাপত্র পাঠ করে বিপ্লবের সরকার গঠিত হবে এবং সেই বিপ্লবের সরকারের শপথ প্রয়োজনে আবু সাইদের বাবা কিংবা হাদির স্ত্রী হতে পারেন কিংবা আবরারের বাবা হতে পারেন, মানে তাদের অনুমোদিত শহীদদের তালিকা থেকে একজনের পরিবারের সদস্য তাদের শপথ পড়াবেন এবং একটা বিপ্লবের সরকার গঠিত হবে। তাহলে সেসব নিয়ে নানা সম্ভাবনা তো বাকি রয়েই গেছে। আসিফ নজরুল এক আইনি তত্ত্ব হাজির করেছেন। তিনি বলেছেন, মানে যে প্রশ্নটা বারবার তুলছিলাম, সংসদ সদস্যদের শপথ পড়াবেন কে, কারণ পূর্ববর্তী সংসদের স্পিকারই পরবর্তী সংসদের নির্বাচিত সদস্যদেরকে শপথ পাঠ করান। বাংলাদেশের দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী আগস্ট মাসেই পদত্যাগ করেছেন। তিনি যে কোথায় আছেন কেউ জানে না, ডেপুটি স্পিকার কারাগারে আছেন। এখন স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, কে তাদেরকে শপথ পড়াবেন? আইনের প্রফেসর আসিফ নজরুল এই তত্ত্ব হাজির করেছেন যে এখন নাকি নির্বাচিত নতুন সংসদ সদস্যদের রাষ্ট্রপতির মনোনীত যে কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারে। তার মানে তখন তিনি উদাহরণ হিসেবে বলেছেন প্রধান বিচারপতির কাছেও তারা শপথ নিতে পারেন। তার মানে ওই যে আমি যে বললাম প্রধান বিচারপতি কেন, আসিফ নজরুল চাইলে রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে প্রাণটা হাতে করে বসে থাকবেন 12 ফেব্রুয়ারির নির্বাচনের সময় থেকে, যে কখন তাকে পদত্যাগ করে নিরাপদে দেশের বাইরে একটা জীবন কাটানোর জন্য সুযোগ করে দেবে এই সরকার বা এই সরকারের সব শক্তিশালী পক্ষগুলো, সেখানে তার কি সাধ্য? তিনি তাকেই অনুমোদন দেবেন যার কথা আসিফ নজরুল আর ডক্টর ইউনূস বলে দেবেন। কাজেই আসিফ নজরুলের ইচ্ছা মনে মনে বোঝা যাচ্ছে যে প্রধান বিচারপতি দিয়ে একটা শপথ করানো সংসদ সদস্যদের। এরপর আবার আসিফ নজরুল বলছেন এছাড়া
নির্বাচিত হওয়ার 3 দিন পর হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন। ওই যে আমি বললাম, যে কেউ শপথ পড়াতে পারেন, প্রয়োজনে আসিফ নজরুল নিজেও শপথ পড়াতে পারেন, ইউনূস সাহেবও শপথ পড়াতে পারেন জাতির পিতা হিসেবে, কিংবা তারা চাইলে নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, যে কেউ শপথ পড়াতে পারেন। কিন্তু শপথের আগেও তো আরো সমস্যা রয়ে গেছে। এই যে সিইসির কথা বলা হচ্ছে, বাংলাদেশে এরই মধ্যে সাবেক এক সিইসি নুরুল হুদাকে জুতার মালা পরিয়ে এই হাসনাত আব্দুল্লাহদের দলবল মক করে আটক করা হয়েছে, তার গায়ে হাত তোলা হয়েছে, তারপর তাকে হত্যা মামলা দেওয়া হয়েছে। এখন নির্বাচনের ফলাফল যদি কোনো পক্ষের পছন্দ না হয়, তাহলে এই সিইসি নাসির উদ্দিন তিনি কি আসলে লোকসমক্ষে আসতে পারবেন? তার পক্ষে কি প্রকাশ্যে কোনো জায়গায় উপস্থিত হওয়া সম্ভব হবে? মানে আমি জানি না, সংসদ ভবনে গিয়ে নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর কথা, সেই সংসদ ভবনে কি তিনি আসলে তার প্রাণটা, মানটা, জানটা হাতে করে ঢুকতে পারবেন, নাকি ঢোকা মাত্র বা তিনি পথে বের হওয়া মাত্র, কিংবা আসলে 12ই ফেব্রুয়ারি রাতে ফলাফল ঘোষণা শুরু হওয়ার পর থেকেই তাকে খুঁজতে থাকবে একদল জনতা, যারা তাকে পেলেই জানে মেরে ফেলবে, ফাঁসিতে লটকে দেবে রাজপথে এনে, কিংবা অন্তত জুতার মালা পরিয়ে গ্রেফতার করিয়ে ছাড়বে। তাহলে সিইসি নাসির উদ্দিন ওই শপথ পড়ানোর অবস্থায় থাকবেন কিনা, তার আগে আসলে ঠিক হতে হবে সংসদ নির্বাচনের ফলাফলটা সকল পক্ষ মেনে নিয়েছে কিনা, গণভোটের ফলাফলটা সকল পক্ষ মেনে নিয়েছে কিনা। সকল পক্ষ না মানলে এই সংসদ সদস্যরা যে কবে শপথ পড়বেন, কবে শপথ বাক্য পাঠ করবেন এবং কার কাছে পাঠ করবেন, এসবই এমন একটা ধোঁয়া